ওখান থেকে কারোর কাছ থেকে অ্যাড্রেসটা জিজ্ঞাসা করে রিক্সা নিয়ে যাব সোজা তোকে বিয়ে দেওয়া সেই কাজীর বাড়িতে। বেশি লেট হবে না, জাস্ট একটু কষ্ট করা লাগবে। যেতে পারবি? মাইশার যুক্তিতে কেউ বাধা দিল না, কারণ মাইশার কথাগুলো আসলেই সত্যি। এখানে বসে থাকা মানে নিজেদের কাজে দেরি করা। মায়া হুঁ বলে অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়াতেই জুই আর মাহি দুইজন মায়াকে দুই দিক থেকে ধরল। তারপর যতটা পারে দ্রুত হেঁটে একটা অটো রিক্সা নিয়ে চলল 5 জন কাজী অফিসের উদ্দেশ্যে। ভাগ্য ভালো থাকায় সেই অটোরিকশাওয়ালা মামা চিনত একটা কাজী অফিসের সামনে। দেখতে মোটামুটি ভালোই ছিল। মায়েরা সবাই অটোরিকশার ভাড়া মিটিয়ে কাজী অফিসের সামনে দাঁড়াতেই অতি উৎসাহের সহিত মাহি পাশ থেকে মায়ের হাত চেপে ধরে বলল, ঋতু, দেখ তো, এটাই কি সেই কাজী অফিস যেখানে তোর বিয়ে হয়েছিল? মায়া গোল গোল চোখে আশপাশটা ভালো করে দেখেই কিছুই চিনতে পারল না। চিনবে কিভাবে? 1.5 বছর আগে রাতে এসেছিল এইখানে, তাই দিনের আলোয় সবকিছু বোঝা মুশকিল। তাই মায়া ধীর গলায় বলল, কিছু বুঝতে পারছি না তো, এই অফিসটাই কিনা। মায়ার কথায় জুই বলল, আচ্ছা চল ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। তৎক্ষণাৎ উত্তর করল মাহি। চল চল। তারপর 5 বান্ধবী মিলে কাজী অফিসে ঢুকতে দেখলো একটা হালকা পাতলা গড়নের লোক সাদা কাবলি পরে টেবিলের উপরে মোবাইল রেখে চেয়ারে বসে মনোযোগ সহকারে ওয়াজ শুনছে। একত্রে মায়াদের 5 বান্ধবীকে ঢুকতে দেখে চমকে উঠে থতমত খেয়ে যান তিনি। ছোটখাটো রুমের কাজী অফিসটা পুরো খালি। বোঝাই যাচ্ছে আজ তাদের কোনো কাজ নেই, হয়তো আজ কোনো বিয়ের ফাংশন হাতে ছিল না, তাই অফিসে অবসর সময় পার করছে ফোন চালিয়ে তিনি। মায়াদের 5 বান্ধবীকে দেখে অভিনবে দ্রুত ফোন বন্ধ করে পাশে রেখে মায়াদের দিকে তাকিয়ে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম। জি, আপনারাই কি বিয়ে করানোর কাজে এসেছেন নাকি তালাকের পরামর্শে? জড়তায় মায়ারা একের পর এক মুখ চাওয়াচাওয়ি করলো, কিন্তু মাইশা মায়াদের সবাইকে উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে এবং বলল, জি, আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্যই এসেছিলাম। আসলে আপনাদের এখান থেকে 1.5 বছর আগে 2017 সালের নভেম্বরের 3 তারিখে আমার এক কাজিন বোনের বিয়ে হয়েছিল। এখন ওরা ছাড়াছাড়ি চায়, কিন্তু আমার বোনের কাছে কাবিননামার কোনো কপি নেই। সেই জন্য আপনাদের কাছে টাকা দিয়ে পাঠিয়েছে আমাদের কাবিননামা একটা কপি নেওয়ার জন্য। আপনি প্লিজ একটু কষ্ট করে 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ের কাবিননামাটা চেক করে আমাদের সেই কাবিননামাটা একটু দেবেন প্লিজ। কাজী লোকটা বাঁকা চোখে মায়াদের দিকে তাকালেন, হয়তো মাইশার কথা একটু বিশ্বাস করছে এই জন্য। লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, মায়াদের বসতে বলে পাশের রুমে গেল এবং 5 মিনিট পর ফিরে এলো মোটা তাজা একটা রেজিস্টার বিয়ের খাতা নিয়ে। মায়াদের সবার চোখে মুখে তখন আশার আলোর মতো ঝকঝক করছিল খাতাটা দেখে। লোকটা মেয়েদের সামনে খাতা খুলে বসতে বসতে বলল, যারা কাবিননামা লাগবে সেই কন্যার নাম কি? ঝটপট উত্তর করল মাহি। জি, রিক্তা ইসলাম মায়া। কাজী আর কোনো প্রশ্ন করলেন না, শুধু মনোযোগ সহকারে 2017 সালে নভেম্বরের 3 তারিখে ধরে রিক্তা ইসলাম মায়া নামে মায়ার কাবিননামাটা খুঁজতে লাগলেন। এর ফাঁকে মাহি কাজী সাহেবকে মায়ার নামটা বলে মায়াকে খুঁচিয়ে বলল, ঋতু, আমি নামটা ঠিকঠাক বলেছি তো? না মানে তুই এই নামেই বিয়েটা করেছিস নাকি অন্য কোনো নামে? না, এই নামেই করেছি। তার মানে আমি তোর নামটা ঠিকঠাক বলেছি, তাই তো? আরে বাহ, দারুণ তো, আন্দাজে বকা মেরে ফেললাম। মাহির কথার অর্থ না বুঝে কপাল কুঁচকে তাকাতেই মাহি ফের বলল, ও আচ্ছা, ভালো কথা। ঋতু, দেখ তো, এই লোকটাই কি ছিল সেদিন রাতে তোকে বিয়ে দেওয়ার কাজীটা? মাহির কথায় চোখ ছোট ছোট করে তাকালো মায়ার সম্মুখে বসা কাজীর দিকে। 1.5 বছর আগে স্বামীর চেহারাটাই মনে করতে পারেনি, সেখানে বিয়ে পড়ানো কাজীর চেহারাটা কিভাবে মনে রাখবে? তারপরও মায়ার যতটুকু স্মরণ আছে, সেদিন রাতে মায়াদের বিয়েটা দিয়েছিল একটা মোটা তাজা বেশ বয়স্ক লাল দাড়িওয়ালা বৃদ্ধা লোক, ওনার নিজের বাড়িতে, কোথায় কাজী অফিসে নয়।
মায়া অসম্মতি দিয়ে বলল, না, ইনি সেই কাজী নন। আমাকে যে বিয়ে দিয়েছিল সেই লোকটা অনেক বয়স্ক বৃদ্ধা লোক ছিল। মায়ার কথায় মুহূর্তে চুপ করে যায় মাহি। খানিকটা ভেবে বলল, আমার মনে হয় এই লোকটা ওই বৃদ্ধা কাজের ছেলে হবে। মায়া এবারও অসম্মতি দিয়ে বলল, না, এই লোকটা বৃদ্ধা কাজীর ছেলে নয়, কারণ আমাকে বিয়ে দেয়া বৃদ্ধা কাজীর একটাই ছেলে ছিল, যে সেদিন আমাদের উপকার করেছিল নিজের বাসায় আশ্রয় দিয়ে। সেই লোকটা, এই লোকটা নয়। মাহি এবার নড়ে চড়ে বসলো। চোখে মুখে হতাশা দেখা গেল ওর। খানিকটা দ্বিধা নিয়ে বলল, তাহলে আমার মনে হয় এই লোকটা এই অফিসের স্টাফ হবে। মাহির কথায় ভরসা পাচ্ছিল না মায়া। তারপরও ছোট করে উত্তরে বলল। থমথমে পরিবেশে মায়েরা সবাই কাজী লোকটার দিকে তাকিয়ে আছে, যে কিনা একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে মায়ার কাবিননামা খুঁজে চলেছেন। ওনার পৃষ্ঠা উল্টানো দেখে বুঝল উনি ইতোমধ্যে কয়েকবার করে রেজিস্ট্রি খাতা ঘাটিয়ে ফেলেছে মায়ার কাবিননামাটা খুঁজতে। অবশেষে তিনি রেজিস্টার খাতা বন্ধ করে মায়াদের দিকে তাকিয়ে বলল, দুঃখিত জনাবারা, 2017 সালের নভেম্বরে 3 তারিখে কোনো কাবিননামা নেই এখানে, কারণ এই তারিখে আমাদের কাজী অফিস খোলা হয়নি। আমি এখানে নতুন স্টাফ, তাই একটু খাতাটা চেক করে নিলাম। কারণ আমাদের এই কাজী অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বিগত 1 বছর 5 মাস আগে, মানে বরাবর 2018 জানুয়ারি মাসের খোলা। আপনারা 2017 সালের ডিসেম্বরের 3 তারিখে কাবিননামা খুঁজছেন, তার মানে এই অফিস প্রতিষ্ঠিত হওয়ার আরও 2 মাস আগে আপনার বোনের বিয়ে হয়েছিল। এর মানে আপনারা ভুল ঠিকানায় এসেছেন। আপনার বোনের হয়তো অন্য কোনো কাজী অফিস থেকে বিয়ে হয়েছিল, এখান থেকে নয়। এক আকাশ ভেঙে পড়ল। এমন একটা থমথমে অবস্থায় বসে আছে মায়েরা সবাই। হতাশায় হতবাক সবাই, কারোর মুখে কোনো কথা আসছে না। এই নিয়ে পরপর দুইটা কাজী অফিস চক্র কেটে ফেললো কাঙ্ক্ষিত কাজীর আশায়, কিন্তু সেই কাজীর বাড়ির সন্ধান পাওয়া গেল না এখনো। সবাই থমথমে ভবের রেশ কাটিয়ে জুই আগ্রহ গলায় বলল, আচ্ছা, এর আগে কি আপনারা নিজেদের বাসায় বিয়ে পড়াতেন? আপনাদের বাসার কি কোনো রেজিস্টার খাতাপত্র আছে কিনা একটু দেখবেন প্লিজ। জুইয়ের অধৈর্য গলায় চোখ ঘোরালো কাজীর দিকে। তিনি জুইয়ের ব্যাকুলতা বুঝে বলল, আমাদের এর আগে মসজিদ ব্যতীত অন্য কোথাও বিয়ে দেওয়া হয়নি জনাবা, আর এটা আমাদের একমাত্র পুরাতন রেজিস্ট্রি খাতা। এর বাইরে আমাদের অন্য কোনো নোট খাতা নেই। ও, তাহলে মনে হয় আমরাই ভুল ঠিকানায় চলে এসেছি। এক গুমট হতাশা ছেয়ে গেল সবার মাঝে। মায়াদের নিরাশা যেন চারপাশ থেকে ঘেরা। জুই চুপ হয়ে যেতেই মাইশা বলল, আচ্ছা, ওই কাজী অফিসের বাইরে কি আর কোনো কাজী অফিস আছে আশেপাশে? আছে। এই এলাকার পশ্চিম দিগন্তে সৈয়দ কাজীর অফিস আছে, আপনারা সেখানে খোঁজ করে দেখতে পারেন। আমরা সেখান থেকেই এসেছি মাত্র। ওনারাই আমাদের এখানে অফিসের ঠিকানা দিয়েছে। ওদের কাছেও আমাদের কাঙ্ক্ষিত কাবিননামা পাইনি। তাহলে দুঃখিত জনাবা, আর কোনো কাজী অফিস নেই এই এলাকায়। আপাতত এই দুটোই আছে। আপনারা হয়তো ভুল এলাকায় এসেছেন মনে হয়। একরাশ হতাশা নিয়ে উঠতে চাইল সবাই, কিন্তু মায়া উঠল না। কারণ মায়াকে যে ওই দিন রাতে বিয়ে দিয়েছিল ওই কাজীর নামটা না জানলেও ওনার ছেলে হাফেজ সাহেবের নামটা ঠিকই মনে আছে মায়ার। উনি মায়াদের সেদিন রাতে সাহায্য করেছিল। হয়তো এখন ওনার নামটা বললে বাকি পরিচয়টা পেয়ে যাবে। তাই মায়া প্রশ্ন করে ফেলল, আচ্ছা, আপনি হাফেজ সাহেব নামে কাউকে চেনেন এই এলাকায়? মায়ার কথায় সবাই উঠতে গিয়েও উঠল না, বরং কৌতূহল চোখ ঘুরালো মায়ার দিকে। কাজী সাহেব মায়ার প্রশ্নে তিনিও একটা প্রশ্ন করলো মায়াকে। কোন হাফেজ সাহেবের কথা বলছেন আপনি? কোন পাড়ার হাফেজ? মায়ার কথায় উনি দ্রুত সম্মতি দিয়ে বলল, আচ্ছা, আপনি কাজী মোল্লা হুজুরের কথা বলছেন? হুজুরদের ইমামতি করতে যে ওনার কথা বলছেন না? সঠিক জানে না এই লোকটাই কিনা, তারপরও শেষ আশা মনে করে সম্মতি দিয়ে বলল,
জি অবশ্যই, আমি এক্ষুনি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। তবে এখান থেকে বেশ দূরে নয় হুজুরের বাড়ি, 5 মিনিটের পথ গেলেই সামনে পেয়ে যাবেন হুজুরের বাড়ি। লোকটার থেকে কাগজের টুকরোটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো মায়ার সাথে সাথে বাকিরাও উঠে দাঁড়ালো। সবার চোখে মুখে কৌতূহলের তীক্ষ্ণতা। হয়তো জানতে চাচ্ছে মায়া কাজীর নামটা এতক্ষণ যাবৎ ওদেরকে কেন বলল না। আসলে নামটা মায়ার নিজেরও স্মরণে ছিল না, আন্দাজে ঢিল মারলো আর কি। এবার আন্দাজ করাটা সত্যি কিনা সেটা লোকটার বাড়িতে গিয়ে বুঝতে পারবে। অনেক চেষ্টায় অবশেষে সফল হলো মায়েরা। মায়াকে বিয়ে দেওয়া সেই কাজীর বাড়িতে পৌঁছতে সক্ষম হলো। এই মুহূর্তে মায়েরা সবাই দাঁড়িয়ে আছে সেই হাফিজ সাহেবের বাড়িতে। এই বাড়ি থেকেই মায়ার বিয়ে হয়েছিল 1.5 বছর আগে সেই অপরিচিত লোকটার সাথে। অবশেষে স্বামী নামক লোকটার পরিচয় পেতে যাচ্ছে বলে বুকের ভেতর অজানা একটা অস্থিরতা কাজ করছে। বুকটা ধুকপুক করছে ক্ষণে ক্ষণে। মায়ারা হাফিজ সাহেবের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। মায়াদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুমন নামক হাফিজ সাহেবের বড় ছেলে। এই ছেলেকে মায়ার বিয়ের রাতে একটু করে দেখেছিল হাফিজ সাহেব আর দাদা কাজী মোল্লার পেছনে দাঁড়িয়ে থাকতে। ছেলেটার চেহারাটা মনে ছিল না, তবে এখানে এসে ছেলের কথাই একটু আধটু মনে করতে পারছে। এই মুহূর্তে শুধু যে মায়ার মনে টান টান উত্তেজনা কাজ করছে এমনটা নয়, বর্তমানে সবার মাঝেই মায়ার মতো উত্তেজনা কাজ করছে। আর সেই উত্তেজনা থেকেই সুমন নামক ছেলেটি মায়াদের কাছে আসতেই প্রথম প্রশ্নটা করলো মাহি। আমরা অনেক দূর থেকে হাফেজ সাহেবের কাছে এসেছি ভাইয়া, উনি কি বাসায় আছে? বোরখা পরিহিত মায়াদের 5 কন্যাকে এক পলক চোখ বুলালো ছেলেটি। এতগুলো মেয়ের সাথে একত্রে কথা বলতে বেশ ইতস্তত দেখালো তাকে। এই জন্য মায়াদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহির দিকে। বিনীতর সহিত বলল, জি না, আব্বু নরসিংদীতে নেই, উনি রাজশাহীতে আছে আজ বিগত 2 মাস ধরে। সুমি ছট করে প্রশ্ন করে বলল, উনি ওইখানে কি করেন? কবে আসবেন? জি, ওইখানে আমাদের আমবাগানের দেখাশোনা করেন আব্বা, তবে কবে আসবে বলতে পারছি না। ছেলেটির কথায় জুই বলল, আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য। আপনার বাবা আমার ছোটো বোনের বিয়ে দিয়েছিল 1.5 বছর আগে আপনাদেরই বাড়িতে। এজন্য ওনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাই আমরা। জুইয়ের কথায় হালকা কপাল কুঁচকালো ছেলেটি। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াদের সবাইকে এক পলক দেখে বলল, বিয়ে পড়ানোর কাজ তো আমার আব্বা করতো না, দাদা করতো। আপনার বোনের বিয়ে যদি আমার বাড়ি থেকে হয়ে থাকে তাহলে সেটা আমার দাদাভাই দিয়েছেন, আমার আব্বা না। ছেলেটির কথায় তৎক্ষণাৎ মায়ার স্বর্ণাভে আসলো সেই বৃদ্ধা কাজী সাহেবের কথা। হ্যাঁ, উনি মায়াদের বিয়ে দিয়েছিলেন ওনার ছেলে নিয়ে। উনি মায়াদের বিয়ে দিয়েছিলেন ওনার ছেলে নয়। তাই মায়া ঝটপট উত্তরে বলল। বিস্ময়ে ছেলেটি মায়ার দিকে চমকে তাকালো। মায়ার হুটহাট কথায় যেন ছেলেটি চমকে গেল। মায়ার বান্ধবীরাও চমকিয়েছে একটু। মায়া এমনভাবে নিজের বিয়ের কথাটা ফাঁস করে দিবে ওরা হয়তো ভাবেনি, কারণ এখানে আসার আগে মায়াদের কথা ছিল কেউ যেন ভুলেও না বলে মায়া সেই পাত্রী যার কাবিননামা তোড়জোড় করে খুঁজে চলেছে মায়ারা। এই ওয়াদা কেউ ভঙ্গ করেনি, বরং মায়া উত্তেজনায় মুখ ফসকে বলে ফেলে। মায়ার হুটহাট এই মুখ স্লিভ করার বিষয়টির জন্য না জানি কোন দিন বড় ধরনের বিপদে সম্মোহনী হয় মায়া, আল্লাহ জানে। মায়ার বান্ধবীদের কড়া দৃষ্টি এড়াতে মায়া ছেলেটির দিকে তাকালো। ছেলেটি বিষণ্ণ কাটিয়ে বলল, আমার দাদা বেঁচে নেই, উনি আগুনে পুড়ে মারা গেছে আজ বিগত 1 বছর 4 মাস হয়েছে। সেই থেকেই আমার দাদার কাজী অফিসটা বন্ধ। সুমন নামক ছেলেটির কথায় মাথা চক্কর দিয়ে উঠল সবার। তৎক্ষণাৎ হতাশার ঘোর চোখে মুখে ফুটে উঠল। এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটার পরিচয় পাবে না? এই কাজী সাহেবই তো চিনত মায়ার স্বামী নামক ছেলেটাকে। এখন তিনি মারা গেছেন, এবার কিভাবে পৌঁছবে ওই লোকটা অবধি?
হতাশ যখন মায়ার গলা ধরে আসছিল, কষ্টে তখন মাইশা আশার আলো জ্বালিয়ে দ্রুত প্রশ্ন করলো ছেলেটাকে। বলল, আপনার দাদা বেঁচে নেই, কিন্তু ওনার কাজী অফিসের কাগজপত্র তো এখনো রয়েছে, তাই না? ওখানে নিশ্চয়ই বিয়ের পুরাতন রেজিস্ট্রেশনের খাতাগুলোও আছে। আসলে আমাদের 2017 সালের নভেম্বরে 3 তারিখের বিয়ের পড়ানোর সকল লিস্ট লাগবে। তাই তারিখ আমাদের বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামে একটা মেয়ের বিয়ে দিয়েছিল আপনার দাদা। সেই মেয়েটি আমার বান্ধবীও। ওনার কাবিননামাটা আমাদের চাই। আপনি কি একটু কষ্ট করে আপনার দাদার অফিসের পুরাতন রেজিস্ট্রেশনের খাতা ঘেঁটে আমাদের সেই কাবিননামার একটা ছবি দিতে পারবেন? আসলে আমরা অনেক আশা নিয়েই এসেছি এখানে। প্লিজ আমাদের আশা ভাঙবেন না, কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন। রিক্তা ইসলাম মায়া নামক কাবিননামার খোঁজে দিয়ে প্লিজ। মাইশার সহজ কথায় যেন এক আকাশ সমান চমকে উঠল ছেলেটি। মাইশার কথা শেষ হতে না হতেই তুমুল গতিতে মায়ের দিকে তাকিয়ে বলল, আপনি সেই মেয়ে যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে? তারাও আপনাদের মতোই এই একই তারিখের কাবিননামার কাগজ খুঁজছিল। উনি সম্ভব আপনার স্বামী হবেন, আবার নাও হতে পারে, কারণ লোকটার সাথে আরো 2 জন মানুষ ছিল। একই কালো পোশাক পরিহিত, তাই ঠিকঠাক বলতে পারছিলাম না লোকটা আপনার স্বামী হবে কিনা। ছেলেটির কথায় এবার মায়াদের মাথায় আকাশ ভাঙল। সর্বনাশ, সেই অচেনা লোকটা মায়ার খোঁজ করছে। কিন্তু কেন? মায়াকে দিয়ে তার কি প্রয়োজন? নিশ্চয়ই খারাপ কোনো মতলব হতে পারে। ভয়ে মায়ার কলিজা শুকিয়ে কাঠ। সেই সাথে তুমুল উত্তেজনা দেখালো মায়ার এক একজন বান্ধবীদের ফেসে। ওরা একে একে ছেলেটিকে প্রশ্ন করতে লাগলো। প্রথমে মাহি বলল, আপনি কি ওনার কাবিননামার কাগজটা দিয়ে দিয়েছেন? না, দেইনি। কারণ ছেলেটিকে বলতে না দিয়ে তাড়াহুড়ো সুমি বলল, ভেরি গুড, দেননি। যান, কাবিননামা কাগজটি আমাদের জন্য নিয়ে আসুন। যান। মায়াকে দেখিয়ে ছেলেটি বলল, ওনার কাবিননামার কাগজটা আমার কাছে নেই। সেটা তো আবারও ছেলেটিকে বলতে না দিয়ে মাইশা বলল, নেই মানে? কাবিননামার কাগজ দিয়ে আপনারা কি করেছেন? কাজী অফিসে না বিয়ের কাবিননামার একটা কাগজ থাকে, তাহলে আপনাদের কাছে থাকবে না কেন বলুন? সবার এত এত প্রশ্নে ছেলেটি এবার বেশ বিরক্ত হয়ে বলল, প্লিজ আমাকে বলতে তো দিন। আপনারা সবাই এত প্রশ্ন করলে আমি উত্তর দিব কিভাবে? জুই সবাইকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি বলুন ভাইয়া, আমরা আপনার কথা শুনছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটি বলতে লাগলো, আসলে দাদার অফিসের শর্ট সার্কিটে হঠাৎ করে একদিন আগুন লেগে যায়। সেই আগুনে আমার দাদাভাই সহ অফিসের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বাঁচাতে পারিনি। এই জন্য মূলত আপনাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না, কারণ আমাদের কাছে কিছুই নেই। এই একই কথা আমি সেদিন ওই লোকগুলোকে বলেছিলাম। 3টা লোক এসেছিল আর আমাকে আপনার বিয়ের কাবিননামাটা দিতে বলছিল। আমি কাবিননামাটা দিতে না পারায় আপনার তথ্য চাচ্ছিল আমার কাছে। আপনি আমাদের পরিচিত কেউই হন কিনা, বা আপনি কখনো কাবিননামা খোঁজে এখানে এসেছেন কিনা, বা কাউকে নিয়ে এসব। আমি না করেছিলাম সেদিন, কারণ আপনি কখনোই আসেননি এতদিন। কিন্তু আজ আপনি আসবেন আমি ভাবতেও পারিনি। এমনটা জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম, কল করে বলতাম আপনারা এখানে এসেছেন। আসলে আমি যতদূর বুঝলাম ওরা আপনার খুঁজছে, আপনারাও তাদের খুঁজেছেন, কিন্তু কেউ কারো খোঁজ পাচ্ছেন না। ছেলেটির কথায় জুই বলল, আপনার কাছে ওনাদের কোনো তথ্য আছে? ওনারা কোথাকার মানুষ, নাম কি তাদের, এমন কোনো তথ্য আছে আপনার কাছে? দিতে পারবেন? জি না, পারবো না। আসলে তখন বিষয়টি এত গুরুত্ব দেইনি। লোকগুলো আমাকে যা প্রশ্ন করেছিল আমি সেই প্রশ্নের ঠিক উত্তর করেছিলাম শুধু। তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল, তাই কাউকে চেনার উপায় ছিল না আমার। তবে ওনাদের কথায় যে বুঝলাম ওরা ঢাকার মানুষ হবে, হয়তো কারো পাঠানো লোক হবেন। পোশাকে তেমনই মনে হয়েছিল আমার কাছে। হতাশার উপর হতাশ হচ্ছিল মায়েরা সবাই। সেই হতাশ নিয়ে জুই আবার বলল, আচ্ছা, ওর যেদিন বিয়ে হয়েছিল সেদিন রাতে ওর স্বামীকে নিশ্চয়ই আপনি দেখেছেন, নামটাও শুনেছেন। আমাদের নামটা বলতে পারবেন একটু?
সবার কৌতূহলী চোখ ছেলেটির দিকে তাক করা, কিন্তু ছেলেটি ইতস্তত চোখে মায়ার দিকে এক পলক তাকিয়ে বলল, আসলে সেদিন ঘুমের ঘোরে ছিলাম আমি, এজন্য ঠিকঠাক বর বউ কাউকেই দেখিনি। বরের নামটা যেদিন রাতে শুনলেও এখন আমার মনে নেই, অনেক আগের কথা তো তাই। আর সেদিন রাতে ঘুমের রেশের মধ্যে বর বউকে দেখেছিলাম, তাই কারো চেহারাও মনে নেই। সকালে উঠে আমি কাউকে দেখতে পাইনি। মেয়ে নাকি রাতেই স্বামীকে রেখে পালিয়ে গিয়েছিল, এমনটা শুনেছিলাম আব্বার মুখে। বাকিটা আমার আব্বা বলতে পারবে ভালো। তিনি আপনার বোনকে আমাদের বাসায় এনেছিল। জুই আবার প্রশ্ন করে বলল, আপনার বাবা নিশ্চয়ই ছেলেকে চিনবে, রাইট? জি আব্বা চিনে ওনার স্বামীকে। আব্বা মুখে শুনেছিলাম ওনার স্বামী নাকি অনেক বড় মাপের একজন লোক। ওনাকে নাকি সবাই এক নামে চিনে, আবার সবাই ভয়ও পায় নাকি। তাড়াহুড়োয় সুমি প্রশ্ন করে বলল, কেন ভয় কেন পান? উনি কি সন্ত্রাস টাইপের লোক নাকি? সুমির প্রশ্নে ছেলেটি মায়ার দিকে তাকালো, ইতস্ততায় বলল, হবে হয়তো, আমি সঠিক জানি না, আব্বা জানে। জুই বলল, আচ্ছা, আপনার আব্বা আসবে কবে বলতে পারেন? জি আমার আব্বা এখন আসবে না, এখন আমের সিজন। এই সিজনের আম বিক্রি করে আব্বা রাজশাহী থেকে বাড়িতে আসবেন, এর আগে না, আরো মাস দুয়েকের ব্যাপার। দরজা ঠেলে হৃদের অফিসে প্রবেশ করলো আসিফ, হাতে এক টুকরো কাগজে নাম্বার লেখা। হৃদ অফিসিয়াল গেটআপে ল্যাপটপের সামনে বসা। আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখে চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত, মনোযোগ সব ল্যাপটপে টাইপিং করা নিয়ে। আসিফ হৃদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিছু বলতে। কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি আকর্ষণ করতে হাতের এক টুকরো কাগজটা টেবিলের ওপর রেখে হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে ইতস্তত গলায় বলল, ভাই কোনো কাজ হয়নি। নরসিংদীতে আমাদের লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে, তারা খোঁজ চালিয়েও ভাবে কোনো তথ্য জোগাড় করতে পারেনি, কারণ কাজী সহ ওনার অফিসের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরও 1.5 বছর আগেই। তাই আপনাদের বিয়ের কাবিননামাটাও পাওয়া যায়নি। দ্বিতীয় কথা হলো, ভাবিকে সেই বাড়ির কেউ চেনে না, একদম অপরিচিত মানুষ ভাবি তাদের। কেউ জানে না মেয়েটি কে ছিল যার সাথে আপনার সে রাতে বিয়ে হয়েছিল। আসিফের দীর্ঘ কথায় হৃদের হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ডে। চোখ উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। ল্যাপটপের কাজ রেখে আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটার দিকে একটা ভ্রু উঁচিয়ে তাকাতেই আসিফ হৃদের মনোভাব বুঝে বলল, ভাই এখানে কাজী সাহেবের ছেলে হাফেজ সাহেবের নাম্বার আছে, এই লোকটার সাথে কথা বলে হয়তো ভাবির সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে। এজন্য মূলত লোকটার নাম্বার আনতে বলেছিলাম আমাদের লোকদের। হৃদ আসিফের কথায় কোনো উত্তর করল না, বরং হাত বাড়িয়ে এক টুকরো কাগজের পিসটা নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নম্বরের উপর চোখ বুলিয়ে চেয়ারে গা ছেড়ে বসল। নম্বরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্যে বলল, তোর ভাবির লুকোচুরি খেলাটা আমার আর ভালো লাগছে না আসিফ। কি করি বলতো? তোর ভাবিকে যত খুঁজতে যাই ততই সে আমার হাতের বাহিরে যাচ্ছে, এতে আমার ইন্টারেস্ট আরও বাড়ছে। তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ। না, তোর ভাবিকে দুটো থাপ্পড় মারার জন্য হলো আমাকে তাকে দরকার। যা তো এই নাম্বারের লোকটাকে তুলে নিয়ে আয় তো। শালার যতদিন বউকে দুটো থাপ্পড় না মারবো ততদিন শান্তি নেই। যা লোক পাঠা। হৃদের গা ছাড়া কথায় আসিফ চোখ ছোট ছোট করে তাকায় হৃদের দিকে। বউকে দুটো থাপ্পড় মারার জন্য হৃদ খান এত তোড়জোড় করে অনুসন্ধান করে বউকে খুঁজছে, বিষয়টি ভাবতেই সে অবাক। মূল কথা আসিফের যুক্তিতে আসলো না হৃদের বউকে থাপ্পড় মারার জন্য খোঁজা বিষয়টা। মেয়েটিকে থাপ্পড় গুলোই বা মারবে কেন? মেয়েটির বা কি দোষ? এমন তো না যে হৃদ খান ভালোবাসে বউকে খুঁজে পাওয়ার জন্য, বা তার ভালোবাসার বিয়ে করা বউ হঠাৎ পালিয়ে গেছে, কোনোটাই না। আবার এমনটাও না যে মেয়েটিকে পেলে হৃদ খান তাকে নিয়ে খুশি খুশি সংসার করবে, তেমন কিছুই করবে না। তাহলে শুধু শুধু মেয়েটাকে থাপ্পড় মারবে কেন? কি অপরাধ মেয়েটির? তাছাড়া হাফেজ সাহেবও বা মেয়েটির খোঁজ দিবে কিভাবে? আসিফ যতটুকু বুঝতে পারছে, অচেনা মেয়েটিকে খোঁজ হাফেজ সাহেব কেন?
কেউই বলতে পারবে না অচেনা মেয়েটি আসলে কে ছিল। যতদিন না মেয়েটির নিচ থেকে ধরা দিচ্ছে হৃদের কাছে, ততদিন পর্যন্ত হয়তো হৃদ খানও নিজের বউকে শনাক্ত করতে পারবে না, এতটাই নিশ্চিত আসিফ। কিন্তু মুখ বাড়িয়ে কিছুই বলতে পারল না হৃদকে সে ভয়ে। তাই শুধু হাত বাড়িয়ে হৃদ থেকে হাফেজ সাহেবের নাম্বারটা নিতে নিতে সম্মতি দিয়ে বলল, জি ভাই, কাজ হয়ে যাবে। অবস্থানটা হৃদের গুলশানের বাড়িতে। এখানে হৃদের এক রাত বসবাস বডিগার্ড ও বেশ কিছু ছেলেদের নিয়ে। আসিফ হৃদের কথা মতো হাফেজ সাহেবকে রাজশাহী থেকে ঢাকা এনেছে দেখা করাতে। এতে করে হাফেজ সাহেব বেশ ইতস্তত। হৃদ খানের মতো লোক হঠাৎ উনাকে কেন ডাকবে, এই ভেবে তিনি অনেকটা চিন্তিত বটে। তবে আসিফকে তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল উনাকে কেন ডেকেছেন হৃদ খান। উত্তরে আসিফ তেমন কিছুই বলেনি, শুধু জানিয়েছে ভাই আপনার সাথে কথা বলতে চায় এজন্য, ব্যাস। তারপর থেকে উনি খানিকটা চিন্তিত, হঠাৎ উনাকে কেন জরুরি তলব দিল হৃদ খানের মতো মানুষ। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এমনি এমনি তো আর ওনার মতো একজন মানুষকে ডেকে গোপনীয়ভাবে কথা বলতে চাইবে না হৃদ খান। হাফেজ সাহেব চিন্তিত মুখেই আসিফের পিছন পিছন হৃদের বাড়িতে ঢুকলো। বড়লোকের বিশাল কারবার, সেটা উনি হৃদের বাড়ি দেখে বুঝলো। শৌখিন মানুষগুলার সখ্যতা তাদের বাড়ি দিয়ে বোঝার অনেকটা উপায়। হাফেজ সাহেব মাথা তুলে আশেপাশে তাকিয়ে বাড়ির পরিবেশ দেখতে দেখতে বাসার ভিতর ঢুকলো। এই বাড়িতে কোনো মেয়ে মানুষ দেখলো না উনি, তবে বেশ কিছু ছেলেদের চোখে পড়ল। তিনি বুঝতে পারল রাজনৈতিক কারণে এসব ছেলেরা হৃদ খানের পেছনে কাজ করে, আর আসিফ তার খাস লোক। হাফেজ সাহেব আসিফের পিছন পিছন যেতে যেতে আবারও একবার বাড়ির আশেপাশে তাকিয়ে হৃদ খানের পরিবারকে খুঁজল, বিশেষ করে হৃদের বউকে। কারণ হৃদ খানের বিয়েটা তাদের বাড়ির থেকে হয়েছিল, ওনার বাবা দিয়েছিলেন। এতদিনে নিশ্চয়ই হৃদ খানের সন্তান হয়ে গেছে, হওয়ার কথা। বিয়ে তো হয়েছে অনেক দিন হলো, প্রায় 2 বছরের কাছাকাছি। তিনি আশেপাশে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফকে পেছন থেকে ডেকে হৃদ খানের পরিবার বা বউয়ের কথা জিজ্ঞেস করবে কিনা এই নিয়ে খানিকটা দ্বিধায় পড়ল। নেতাদের বউয়ের কথা জিজ্ঞেস করলে যদি তারা রেগে যায়, এই ভয়ে চুপ হয়ে গেলেন তিনি। শুধু আসিফকে অনুসরণ করে ড্রয়িং রুম অবধি গেল। সেখানেও বেশ কিছু ছেলেরা বসে আছে, হাতে পেপার কালেকশন নিয়ে হয়তো কিছু তথ্য জোগাড় করছে তারা। আসিফকে দেখতে পেয়ে তারা সালাম দিল। আসিফ সালামের উত্তর দিয়ে তাদেরকে বাহিরে যেতে বলে হাফেজ সাহেবকে একা ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে গেল সিঁড়ি ধরে দোতলায় হৃদের রুমে। হালকা চাপানো দরজাটা ঠেলে রুমে প্রবেশ করতেই দেখল হৃদ সোফায় বসে ল্যাপটপে কি যেন টাইপিং করছে, কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে বলতে। আসিফ রুমে প্রবেশ করে চুপচাপ গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল যতক্ষণ না পর্যন্ত হৃদের ফোন আলাপ শেষ হচ্ছে ততক্ষণ। হৃদের ফোন আলাপ শেষ হতেই সুযোগ বুঝে আসিফ হৃদের দৃষ্টি আকর্ষণ করতে বলে উঠল, ভাই, হাফেজ সাহেবকে নিয়ে এসেছে, উনি নিচে বসে আছে। হৃদ কান থেকে সাদা ব্লুটুথটা খুলে টেবিলের ওপর রাখতে রাখতে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। এক হাত এখনো তার ল্যাপটপের উপরেই। আসিফের কথায় উত্তরে বলল, ওনাকে উপরে নিয়ে আয়। আসিফ বলল, ভাই, নিচে আউট মানুষ নাই, আমি সবাইকে বাগানে বসতে বলছি, কথা বলতে সমস্যা হবে না। আসিফের কথার উত্তরে হৃদ তেমন কিছু বলল না, শুধু হাত দিয়ে ল্যাপটপের শাটার বন্ধ করতে করতে বলল, তুই যা, আমি আসছি। জি ভাই। আসিফ নিচে এসে হাফেজ সাহেবের সাথে গুটি কয়েক মিনিট অপেক্ষা করতেই হৃদ গম্ভীর মুখে নিচে নেমে আসলো। গায়ে ফর্মাল ড্রেস, কালো টি শার্ট, সাথে কালো ট্রাউজার, যেমনটা সে রোজ পরে থাকে তেমনই। হৃদ হাফেজ সাহেব মুখোমুখি হতেই উঠে দাঁড়ান তিনি। হৃদকে সালাম দিতেই হৃদ সালামের উত্তর দিয়ে উনাকে বসতে বলে সেও বসে যায়। দুজন মুখোমুখি সোফায় বসা, আসিফ হৃদের পাশে দাঁড়ানো। থমথমে পরিবেশে হাফেজ সাহেব বেশ ইতস্তত করলো হৃদের সাথে কথা বলতে। হৃদ উনার ভাবভঙ্গিমা বুঝতে পেরে সোজা সাপটা বলতে শুরু করলো, ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সোজা পয়েন্টে আসি। আপনাকে বিশেষ প্রয়োজনে ডাকা হয়েছে এখানে।
আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমার লোক আপনার বাসায় কেন গিয়েছিল। হৃদ কথাটা বলে দৃষ্টি তুলে হাফেজ সাহেবের দিকে তাকাতেই তিনি হতবাক হয়ে মাথা নাড়িয়ে না বুঝান। এর মানে তিনি জানেন না। হৃদ খানিকটা কপাল কুঁচকে ওনার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ দ্রুত বলে ওঠে, ভাই উনি তো বাসায় ছিল না, রাজশাহী ছিল। হয়তো ওনার পরিবার আমার কথা জানেনি। হৃদ বিরক্তিতে কপালে ভাঁজ আরো দৃঢ় হয় যখন হাফেজ সাহেব আসিফের কথায় সম্মতি জানায়। সে তার বউকে সিরিয়াস খুঁজছে, অথচ এখানে সবার ঢিলামিটা পছন্দ হচ্ছে না। হৃদ যে তার বউকে খোঁজ নিয়ে সিরিয়াস সেটা কি কেউ বুঝতে পারছে না, নাকি হৃদের মধ্যে সিরিয়াসনেস ভাসে না এই বিষয়ে? হৃদের বিরক্তির রেশ কাটাতে সোজা সাপটা বলে ওঠে, আপনার হয়তো মনে আছে আপনার বাবা আমার বিয়ে আপনাদের বাড়িতে দিয়েছিল, কিন্তু কার সাথে দিয়েছিল সেটা জানতে চাই। সোজা সাপটা বলতে গেলে মেয়েটার পরিচয় বা খোঁজ চাই। হৃদের কথায় আকাশ থেকে পড়ল এমন অবস্থা হলো হাফেজ সাহেবের। তিনি হতবাক হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। মোট কথায় এই মুহূর্তে তিনি হৃদের কথাগুলো হজম করতে পারছেন না, কারণ ওনাদের জানা মতে হৃদ খানের সাথে থাকা মেয়েটির হৃদের প্রেমিকা হবে বলেই ওনার বাবা কাজী মোল্লা সাহেব সেদিন রাতে তাদের বিয়ে দিয়েছিল। কিন্তু এখন বলছে মেয়েটিকে হৃদ খান চেনে না, তার পরিচয় হাফেজ সাহেবের কাছে চাইছে। এখন হাফেজ সাহেব সেই মেয়েকে পাবে কোথায় যার সাথে হৃদ খানের বিয়ে হয়েছিল? সেই মেয়েকে তো তিনি চিনেন না। হৃদ খানের সাথে প্রথম এবং লাস্ট দেখেছিল, তাও ঝড় তোফানের রাতে। এখন এই যদি হৃদ খানকে বলাতে রেগে যায় তো? হাফেজ সাহেব বিভ্রান্তিকর পরিস্থিতি বুঝতে পেরে মৃদু ঘামতে লাগলো এসির নিচে বসেও। এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন সেদিন রাতে উনার বাবা আসলে কি ভুলটাই না করেছিল অপরিচিত দুইজন মানুষ বিয়ে দিয়ে। উনার বাবাই বা কি করতেন? তিনি একজন ধর্মপ্রন্থী মানুষ, অশ্লীল চলাফেরা উনার পছন্দ না। তারপর আবার হৃদ খান ও সেই মেয়েটির অবস্থাও ছিল বিধ্বস্ত। উনারা কেন? সেদিন রাতে যে কেউ তাদের দেখতে একই ভুলটা করত। হাফেজ সাহেব খানিকটা অসহায় বোধ করে মুখ তুলে তাকালো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। হৃদ উত্তরের আশায় ওনার দিকে তাকিয়ে আছে হালকা কপাল কুঁচকে। হাফেজ সাহেব হাঁসফাঁস করে বলল, আপনাকে নিয়ে সেদিন রাতে যে মেয়েটি এসেছিল আমাদের বাসায় সাহায্যের জন্য, তাকে আমি বা আমার পরিবারের অন্য কেউ কখনো দেখেনি বা চিনি না। আমার বাবা মেয়েটিকে আপনার প্রেমিকা ভেবেই সেদিন রাতে বিয়েটা দিয়েছিল, তাই সে মেয়েটির কোনো পরিচয় আমাদের কাছে নেই। হাফেজ সাহেবের সহজ সরল কথায় মেজাজ খারাপ হলো হৃদের। সে তীর মেজাজে দাঁত চেপে বলল, ভাত খেয়ে বয়স বাড়িয়েছেন নাকি ঘাস চিবিয়ে? পরিচয় না নিয়ে দুইজন অপরিচিত মানুষকে বিয়ে দিয়ে দিলেন, আর এখন বলছেন পরিচয় দিতে পারবেন না। মূর্খতা একটা লিমিট থাকে। হৃদের রাগে অসহায়ত্ব প্রকাশ করল হাফেজ সাহেব। তিনি এখন বুঝতে পারছেন তিনি সেদিন রাতে কতটা ভুল করেছিল দুজন অসহায় মানুষদের হঠাৎ বিয়ে দিয়ে। অপরিচিত মেয়েটি অবশ্য বারবার কেঁদে কেঁদে ওনাকে বলেছিল যে হৃদ খানকে সে চিনে না, কিন্তু তিনি বিশ্বাস করেননি। অথচ আজ ভীষণ অপরাধ বোধতায় ভুগছেন। ওনার কাছে কাবিননামার কাগজটিও নেই যে মেয়েটির তথ্য জোগাড় করে হৃদ খানকে দিবে তার বউকে খুঁজে বের করার। কারণ ভয়ঙ্কর আগুনে ওনার বাবা সহ সকল কাগজপত্র পুড়ে ছাই নিঃস্ব তিনি। হাফেজ সাহেব অত্যন্ত অনুতাপের সাথে মাথা তুলে হৃদের দিকে তাকিয়ে অপরাধী গলায় বলতে চাইল, আসলে আমরা। হৃদ বাধা দিয়ে পুনরায় মেজাজ দেখিয়ে বলল, আসলে কি? কতটা মূর্খতা কাজ করেছেন আপনারা সেটা বলবেন? হৃদের চেহারার রং বদল হতে দেখে পাশ থেকে দ্রুততার সঙ্গে মুখ খুলল আসিফ। সে হাফেজ সাহেবকে সহজ প্রশ্ন করে বলল, আচ্ছা, বিগত দিনের মধ্যে ভাবি বা তার পরিবার থেকে কেউ এসেছিল আপনাদের বাড়িতে হৃদ ভাইয়ের খোঁজ করতে? হাফেজ সাহেব হৃদের থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। ধীরস্তে মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে আসিফের প্রশ্নের উত্তরে বলল, না, আসেনি। ও আচ্ছা,
এমনিতে বাবির কোনো পরিচয় দিতে পারবেন বা বলতে পারবেন বাবি দেখতে কেমন ছিল? তাহলে আমরা আর্টিস্টম্যান দিয়ে বাবির একটা ছবি আঁকিয়ে রাখবো খোঁজার সুবিধার্থে। হাফেজ সাহেব এবার ভীষণ দ্বিধায় পড়ল। তিনি সত্যি সেদিন রাতের মেয়েটিকে এত লক্ষ্য করেনি। হুজুর মানুষ হয়ে আরেকজনের বউকে লক্ষ্য করাটাও পাপ। তাই তিনি যতটুকু দেখেছিল এখন সেই চেহারাটা তেমন মনে নেই। ওই আদো আদো হালকা মনে আছে ছোট্ট একটা মেয়ে ছিল, লাল হেজাব আর শাড়ি পরা, ডান চোখের ভেতর ছোট্ট একটা তিল ছিল। মেয়েটির কাদার সময় লক্ষ্য করেছিল, ব্যাস এতটুকু। আমি হুজুর মানুষ, তাই মেয়েটিকে তেমন লক্ষ্য করিনি। তবে যতটা দেখেছিলাম এতদিনে মেয়েটির চেহারাও ভুলে গেছি। শুধু মনে আছে স্বল্প বয়সী শাড়ি আর লাল হেজাব পরা একটি মেয়ে ছিল। দেখতে মাশাআল্লাহ, ডান চোখের মনির পাশে ছোট একটা তিল ছিল, কিন্তু চেহারার গঠন বর্ণনা করার মতো এই মুহূর্তে তেমন কিছুই মনে নেই স্যার। হৃদের বদৌলতি চেহারাটা ধীরে ধীরে শান্ত হয়ে আসলো হাফেজ সাহেবের কথা শুনে। হৃদ জানে যে নিজ থেকে লুকায় তাকে খুঁজে বের করা মুশকিল। তার অচেনা বউও তাই, ধরা দেবে না বলেই গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে কে জানে। হৃদ মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে গা ছেড়ে সোফায় মাথা ঠেকিয়ে বসলো। দায়সারা ভাব নিয়ে বলল, বুঝলেন হাফিজ সাহেব, অচেনা বউটা আজকাল আমার মাথা ব্যথা থেকে বুক ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে যত খোঁজার চেষ্টা করছি ততই হারিয়ে যাচ্ছে। আসলে বেয়াদব বইয়ের পাল্লায় পড়েছি, বুঝতে পেরেছেন? বিয়েটা করেই সে গায়েব। এখন কি করি বলুন তো? অপরাধী হাফেজ সাহেব হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। ওনার বলার বা করার মতো কিছুই নেই আপাতত। এক বুক হতাশা নিয়ে 15 দিনের মতো বাড়িতে থেকে সুস্থ হয়ে চট্টগ্রাম শহরে ফিরেছিল আরও 15 দিন আগে। তারপর থেকেই মায়াদের রেগুলার কলেজ, কোচিং এসব চলছে। রোজকার রুটিন মাফিক পড়াশোনা, কাজটাও চলছে। বলতে গেলে সময়ের কাজ নিজ গতিতেই চলছিল, কিন্তু থেমেছিল মায়ার বিষণ্ণ মনের অবস্থাটা। অচেনা এক স্বামীর জন্য যেন প্রতিনিয়ত একটু একটু করে ছটফট করে তাকে চেনার আশায়। লোকটা দেখতে কেমন হতে পারে সেই চিন্তা করতে করতে একটা কাল্পনিক চিত্র এঁকে ফেলেছে মায়া মনে মনে। অচেনা স্বামীকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতে করতে লোকটার প্রতি কেমন যেন অদৃশ্য টান অনুভব করে আজকাল। বলতে গেলে মায়ার মনে ছোট্ট একটা ঘর তৈরি হয়েছে লোকটার জন্য, যাকে খুঁজে পাওয়া মায়ার সাধ্যের বাইরে। সেদিন নরসিংদী থেকে হতাশ হয়ে ফিরলেও মায়া ফিরেছিল অসুস্থ মন নিয়ে তীব্র কষ্টে। অচেনা লোকটাকে খোঁজার শেষ আশাটুকুও আর রইল না। বহু কষ্টে কাজী বাড়ির খোঁজ পেলেও মায়ার স্বামীর ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। খালি হাতে ফিরেছিল সবাই নরসিংদী থেকে। তবে আসার সময় হাফেজ সাহেবের ফোন নাম্বার নিয়ে এসেছিল ওনার ছেলে সুমন থেকে, কারণ হাফেজ সাহেবের সাথে কথা বলে মায়ার স্বামীর পরিচয় জানবে বলে। তাই সেদিন নরসিংদী থেকে ফেরার পর মায়ার আবার ধুম বাঁধিয়ে জ্বর উঠল। পুরো 2 দিন অসুস্থ ছিল, গায়ে তীব্র জ্বরে। তবে মায়ার অসুস্থতাটা শরীর থেকে মনের বেশি ছিল। 3য় দিনের মাথায় মায়ার সকল বান্ধবীরাও আবার হাজির হয় মায়াদের বাড়িতে, মায়ার অসুস্থতার বাহানা দিয়ে দেখতে এসে। তারপর 5 বান্ধবী মিলে রুমের দরজা বন্ধ করে ফোন দিল হাফেজ সাহেবের ফোনে। উদ্দেশ্য ছিল মায়ার স্বামীর খোঁজ করা, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় তাই হলো। সেদিন থেকে আজ পর্যন্ত হাফেজ সাহেবের ফোনটা মায়ারা বন্ধ পাচ্ছে। প্রতিবারই নট রিচেবল বলছে ফোনের অপর পাশ থেকে। নরসিংদীর ঘটনার পর থেকে আজ প্রায় 15 দিন হয়ে গেল। এই 15 দিনে না হলেও মায়া কয়েকশো বার ফোন লাগিয়েছে হাফেজ সাহেবের ফোনে, কিন্তু প্রতিবারই একই কথা, নট রিচেবল। এই যে এখনো তাই বলছে। বুক ভারী তীব্র কষ্টে মায়ার মাঝে মধ্যে হাউমাউ করে কাঁদতে ইচ্ছা করে। এমনটা কেন করে তাও বোঝে না মায়া। এমন না যে স্বামীকে মায়ার খুব প্রয়োজন বা তাকে ভালোবাসে মায়া, এমন কিছুই না। তারপরও লোকটাকে খুঁজে না পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই মায়ার কষ্টটা হয়। মানুষ বলে না, যে জিনিস কষ্ট করে অর্জন করতে হয় তার কদর থাকে দীর্ঘদিন চিরস্থায়ী। মায়ার ক্ষেত্রেও তাই। লোকটাকে
খোঁজার তীব্র আকাঙ্ক্ষা ও না পাওয়ার কষ্টটা ধীরে ধীরে মায়ার অস্তিত্বের সাথে বিচরণ করাচ্ছে। সে কেমন হবে জানে না, হয়তো জুঁইয়ের কথা মতো নেশাখোর খারাপ লোকও হতে পারে, তবে দিন যত যাচ্ছে তাকে না দেখে ততই যেন আরও বেশি যন্ত্রণা করছে। মায়ার এমনটা হচ্ছে তাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। দীর্ঘশ্বাস ফেলে হাতের মুঠোয় চেপে ধরা ফোনটিতে আবারও একবার ডায়াল করলো হাফেজ সাহেবের নাম্বারে। বরাবরের মতোই ফোনের ওপাশেই মহিলাটি একই কথা বলতে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কষ্টে। জুঁই আয়নার সম্মুখে থেকে নিজের হিজাব মাথায় বাঁধতে বাঁধতে চোখ উঠিয়ে আয়না দিয়ে মায়ার দিকে তাকাতে দুজন চোখাচোখি হয়ে গেল। জুঁই মায়ার বিষণ্ণ চেহারাটা দেখে মনের অবস্থা বুঝতে পেরে আয়না দিয়ে তাকিয়ে বলল, ফোন যাচ্ছে না হাফিজ সাহেবের নাম্বারে। না। ও। জুঁই পুনরায় মায়াকে আর কিছুই জিজ্ঞেস করলো না, বরং নিজের হিজাব বাঁধায় মনোযোগী হলো। কারণ এখানে বলার মতো কিছুই নেই। হাফেজ সাহেবকে রোজই কল দেয়া হয়। জুঁই রোজ একবার করে হাফেজ সাহেবকে কল করলেও মায়া লুকিয়ে 100 বারের উপরে দেয়। জুঁই নিজের কাজের মনোযোগ হলো আর মায়া কল করাতে মনোযোগ হলো। কারণ আর কিছুক্ষণ পরে মায়া আর জুঁই আরিফের সাথে চট্টগ্রামের বিশেষ মেজবান খেতে যাবে আরিফের এক বড় ভাইয়ের বাসায়। মায়াদের কোচিং সেন্টারের সকল ছাত্ররাও যাচ্ছে সেই বড় ভাইয়ের বাসায়। তবে আসিফ মায়াকে আর জুঁইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কারণ আরিফের সেই বড় ভাইয়ের পরিবার থেকে নাকি মায়াদের দুজনকেও নিয়ে যাওয়ার দাওয়াত এসেছে। মায়া জানে না আরিফের বড় ভাই কে, আর না জানতে চায়। তবে মায়া যতটা আরিফকে জানে, আরিফ কখনো তার ফ্রেন্ডের বাসায় বোনদের নিয়ে যাওয়াটা পছন্দ করে না। বন্ধুদের আলাদা রাখে বোনদের কাছ থেকে। আরিফ সকল বন্ধুত্ব বাসার বাহিরে হয়, মায়াদের সামনে নয়। কিন্তু এবার কেন আরিফ তার বড় ভাইয়ের পরিবার কথায় মায়াদের নিয়ে যাচ্ছেন তাও জানে না। মাথায় এমনিতেই স্বামীর চিন্তা লেগে আছে, সেখানে নতুন চিন্তা ঢুকাতে চায় না বলে দীর্ঘশ্বাস ফেলে আবারও হাফেজ সাহেবের নাম্বারে কল লাগিয়ে জুঁইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা জুঁই, তোর কি মনে হয় সুমন নামক ছেলেটা ওর বাবার নাম্বার আমাদের ভুলে দেবে? মায়ার কথায় জুঁই হিজাবের ভিতর পিন সেট করতে করতে আয়না দিয়ে তাকিয়ে বলল, মনে হয় না ছেলেটি এমন কাজ করবে। প্রথমত ছেলেটা সত্যি সত্যি আমাদের হেল্প করতে চাচ্ছিল, এজন্য দেখলি না সে নিজে তার বাবার নাম্বার দিয়েছে আমাদের। তাহলে ওর বাবার নাম্বারটা বন্ধ কেন বলছে? কল যাচ্ছে না কেন? মায়ার অসন্তুষ্টি কথায় হাত থেমে যায় জুঁইয়ের। কপাল কুঁচকে ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকালো মায়ার দিকে সন্দেহভাজক দৃষ্টিতে। তুই কি কোনো কারণে তোর অচেনা স্বামীর জন্য অস্থির হচ্ছিস ঋতু? মিস করছিস লোকটাকে? জুঁইয়ের প্রশ্নে খানিকটা হাঁসফাঁস করলো মায়া। সত্যি বলতে মায়ার কাছে এই প্রশ্নের উত্তর নেই আপাতত। লোকটাকে মিস করছে এটা সত্য, তবে জুঁইকে বললে ও রেগে যাবে, এই জন্য মিথ্যা বলল। মায়ার কথা জুঁইয়ের বিশ্বাস হলো, তাই দ্বিতীয়বার আর প্রশ্ন করলো না, বরং প্রসঙ্গ পাল্টিয়ে জিজ্ঞাসা করে বলল, যেভাবে আছিস সেভাবে যাবি নাকি হিজাব করবি? হাতের ফোনটা বিছানায় রাখতে রাখতে বলল, হিজাব করব। এইদিকে আমি করে দিচ্ছি। চট্টগ্রামের মেজবান নাকি স্পেশাল হয়। সত্যি আজ নিজের চোখে দেখলো। মায়া জীবনে এই প্রথম ছিল চট্টগ্রামের কোনো মেজবানে আসা, তাও চট্টগ্রাম আসনের মন্ত্রী বাসায়। উফ, বুঝতে পারছেন মায়া কোথায় এসে পড়েছে? আহ, ঘুরে ফিরে মায়া রিদ খানের দাদার বাড়ি চলে আসলো। মায়া কল্পনাতেও ভাবেনি আরিফ মায়াদের রিদ খানের বাপদাদার বাড়িতে নিয়ে আসবে মেজবান খেতে। যদি জানতো তাহলে মায়া কখনোই আসতো না, একদম নিষেধ করে দিত যাবে না বলে। কিন্তু ফাটা কপাল মায়ার, এখানে এসেও প্রথমে বুঝেনি এটা যে রিদ খানের বাবার বাড়ি। বুঝেছে কখন জানেন? যখন রিদ খানের বাপদাদারে দেখলো তখন ভেবেছিল হয়তো মায়াদের মতো ওনারাও এখানে ইনভাইটেড ছিল। কিন্তু পরে যখন দেখলো এই অনুষ্ঠানের সকল মানুষজন আগে ওনাদের সাথে দেখা করে ভিতরে যাচ্ছে আর বাহিরে আসছে, তখনই সন্দেহ হলো। কিন্তু পরে যখন দেখলো আরিফ মায়াদের নিয়ে আগে আসিফ নামক লোকটার সাথে দেখা করলো,
তখনই মাথায় আকাশ ভাঙল মায়ার। বুঝতে পারল আসিফ নামক রিদ খানের বডিগার্ড লোকটাই মায়াদের ইনভাইট করেছিল এখানে আসতে, এবং এখানে আসার পর আসিফ বলল মায়াদের নিয়ে ভেতরে যে বসতে। ইস, কি বিভ্রান্তিকর অবস্থা যে রিদ খান মায়াকে 1 মাস আগে অপমান করে শাসিয়েছিল তার সামনে না পড়তে। ভাগ্যের ফেরে আজ মায়া সেই রিদ খানের বাড়িতে এসে বসে আছে। না জানি আবার কখন এই লোকটার সামনে পড়ে যায়। আসিফ যখন এই অনুষ্ঠানে আছে তার মানে রিদ খানও মায়ার আশপাশে কোথাও আছে। আবার আল্লাহ আল্লাহ করে হৃদের সামনে না পড়লেই বাঁচে। ভরপুর মানুষের মধ্যে মায়া আশেপাশে তাকিয়ে রিদ খানকে খোঁজার চেষ্টা করলো অস্বস্তিতে পড়ে। এই মুহূর্তে হৃদের সামনে পড়লে খুব বাজে পরিস্থিতি তৈরি হবে মায়ার জন্য। যে লোকটা মায়াকে অপমানিত করেছিল আজ তার বাসায় খেতে হবে জেনে এটা অবশ্যই মায়ার জন্য লজ্জাজনক। মায়া পরিস্থিতি বুঝতে আশেপাশে তাকিয়ে বুঝলো এত মানুষজনের ভিড়ে মায়াকে খুঁজে পাওয়া রিদ খানের জন্য অসম্ভব। চট্টগ্রামের টাকা পয়সাওয়ালা মানুষজনের অনুষ্ঠানে আসলে এই একটা সুবিধা, তারা ব্যাপক সমারোহ মানুষের আয়োজন করে। এত মানুষের ভিড়ে নির্দিষ্ট একটা মানুষকে খোঁজা মুশকিল। এই জন্য মায়াও খানিকটা নিশ্চিন্ত হলো রিদ খান মায়াকে এই ভরপুর 1-2 হাজার মানুষের ভিড়ে দেখবে না বলে। তারপরও নিজের সেফটির জন্য মুখে মাস্ক লাগিয়ে নিল। বলা তো আর যায় না, যদিও রিদ খানের সামনে পড়ে যায় তো। এখানকার অনুষ্ঠানে এসে বুঝলো মায়ার কোচিং সেন্টারের স্যাররা শুধু একা আসেনি, মায়াদের কলেজে প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টের স্যার ম্যামরাই এসেছেন, সাথে কিছু সিনিয়র ছাত্রছাত্রীদের নিয়ে। আচ্ছা যাই হোক, মায়া জুয়ের সাথে রিদ খানের বাড়ির আশেপাশের পুকুর ঘাটে দাঁড়িয়ে রইল, কারণ এই পাশটায় মেয়েদের জন্য বসার জায়গা করা আছে তাই, আর বাড়ির অন্য পাশটায় ছেলেদের আসা যাওয়ার রাস্তা। আরিফ সেদিকে আছে কোচিংয়ের স্যারদের সাথে দাঁড়িয়ে, আর মায়াকে চিঠি দেওয়ার রিফাত ভাইকে দেখলো আরিফ ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। মোট কথা কেউ বাদ যায়নি এই মেজবানে আসা থেকে। হয়তো সবাইকে দাওয়াত করেছেন ওনারা, কিন্তু মায়াদের কেন আসিফ নামক লোকটা দাওয়াত করলো? মায়াদেরকে তো আসিফ লোকটা তেমন চিনেও না, কখনো কথাও হয়নি মায়াদের। তারপরও মায়াকে কিসের ভিত্তিতে দাওয়াত করলো সেটা বুঝলো না এখনো। মায়ার ভাবনার মাঝেই হঠাৎ একটা মোটা তাজা ছেলে এগিয়ে আসলো মায়াদের দিকে। সব মেয়েদের উদ্দেশ্য করে জানালো মায়ারা সবাই খাবার প্যান্ডেলের দিকে যেতে। সবাই উঠে দাঁড়ালো, সাথে মায়াও গেল মেয়েদের জন্য বরাদ্দ করা আলাদা প্যান্ডেলে। জুয়ের পাশাপাশি বসলো। মায়াদের টেবিলে আরও 7-8 জনের মতো মেয়ে মহিলা মিলিয়ে বসলো। একের পর একে ওয়েটার এসে মায়াদের টেবিল ভর্তি খাবার দিয়ে যাচ্ছিল। প্লেট নিয়ে সবাই খেতেও শুরু করে দিয়েছে, অথচ মায়া না মাস্ক খুলছে আর না খাওয়া শুরু করছে, শুধু ঘাপটি মেরে বসে রইল চেয়ারে। তার কারণ একটাই, রিদ খানের বাসায় কিচ্ছু খাবে না মায়া। লোকটা মায়াকে আগের বার অপমানিত করেছিল, সেই জন্য। মায়ার আত্মসম্মানটাও এতটাই ছোট নয় যে একজন অপরিচিত লোকের অপমান সয়ে তার বাসায় খেতে বসে যাবে। জুই থেকে শুরু করে মায়াদের টেবিলে বসা সব মহিলা পর্যন্ত মায়াকে খাওয়ার আদেশ দিচ্ছে বারবার। ওয়েটার ভাইগুলোও বারবার এসে মায়ের প্লেটে খাবার তুলে দিচ্ছে আর বিনীত সহিত বলছে খাওয়ার জন্য। মায়া বরাবরই সবাইকে বলছে খাবে না, শরীর খারাপ লাগছে, আর জুইকে বাহানা দিল পেট খারাপের কথা বলে। টেবিলে বসা সবাই খেলো মায়াকে ছাড়া। একটা সময় জুইয়ের খাওয়া শেষ হতেই ওকে নিয়ে বের হলো প্যান্ডেলের ভিতর থেকে। আরিফকে দেখলো আশেপাশে কোথাও নেই, বুঝলো ওরা বোধহয় খাওয়ার প্যান্ডেলে আছে। মায়া আর মাথা ঘামালো না, জুইকে নিয়ে সেই পুকুর ঘাটেই বসলো। আশ্চর্যজনকভাবে মায়া রিদ খানকে দেখলো না আশেপাশে কোথাও। লোকটা কি নিজের বাড়িতে আসেনি নাকি? অবশ্য যে তেরা মানুষ, না আসাটাও অস্বাভাবিক কিছু না। এদিকে ক্ষুধায় সত্যি সত্যি পেট শব্দ করে গুড়গুড় করছে মায়ার, সেই সাথে ফ্রিতে মাথাও ঘোরাচ্ছে গরমে। মায়ার বেশিক্ষণ ক্ষুধা সহ্য হয় না বলেই মাথা ব্যথা উঠে যায়। মায়ার অবস্থা যখন নাজেহাল, তখন হুট করে কোথা থেকে রিফাত এসে বসলো মায়াদের পাশে বেশ হাসি মুখে। রিফাতের হাতে ছিল একটা ঠান্ডা পানির বোতল।
মায়া প্রথমে রিফাতের সাথে কথা বলতে চায়নি, কিন্তু পানির বোতলটা দেখে আর কথা না বলে থাকতে পারলো না। পানির তৃষ্ণাটা পেয়েছে অনেক, তাই রিফাতের থেকে পানির বোতলটা চেয়ে নিয়ে মাস্ক খুলে ঢকঢক করে কয়েক ঢুক গিলে গলা ভিজিয়ে নিল। এবার পেটে ক্ষুধা সাময়িক সময়ের জন্য কিছুটা নিবারণ হলো। আবারও ক্ষুধা লাগলে পানিটা খেতে পারবে বলে রিফাতকে আর বোতলটা ফিরিয়ে না দিয়ে নিজের কাছে রেখে দিল। রিফাত মায়াদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিতেই সে হঠাৎ পান খাওয়ার অফার করলো মায়াদের। খালি পেটে মায়া পান খেতে রাজি হলো না। তারপর আবার মনে মনে জেদ কাজ করছিল রিদ খানের বাসার কিছু খাবে না বলে। তাই মায়া পান খেতে রাজি না হলেও জুই রিফাতের কথায় রাজি হলো পান খেতে। মূলত এই অনুষ্ঠানে মিষ্টি পানের আয়োজন করা হয়েছে। জুইকে নিয়ে রিফাত সেদিকেই গেল, আর যাওয়ার সময় মায়াকে বলে গেল এখান থেকে অন্য কোথাও না যেতে, ওরা দ্রুত চলে আসবে। মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিল ওদের। ওরা চলে গেল। মায়া একাই বসে রইল পুকুর ঘাটে বেশ কিছুক্ষণ। কি ম্যাডাম, সারা বছরই কি আপনার পেট খারাপ থাকে নাকি? পরিচিত কণ্ঠের কথা শুনে চমকে উপর দিকে তাকাতেই দেখতে পেল রিদ খানকে। দ্রুততার সঙ্গে মায়া বসা থেকে উঠে দাঁড়িয়ে হৃদের দিকে চোখ রাখতেই দেখল হৃদ পিওর সাদা পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে মায়ার সামনে। পাঞ্জাবির হাতা দুটো টেনে ভাঁজ করা কোনোই অবধি, বাম হাতে ঘড়ি, তো দুহাতে বড় বড় পশমগুলো ঘামে ভিজে লেপ্টে আছে হাতের ভাঁজে। মায়া ওনার অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে প্রথমে ভড়কে গেলেও এবার বেশ ইতস্তত বোধ করলো। যখন হৃদ মায়েরে পেট খারাপ হওয়া নিয়ে কথা বলছে তখন লজ্জায় মাথাটা মায়ার নুয়ে আসলো। তবে আশ্চর্যের বিষয় হলো এই লোকটা কিভাবে জানলো মায়ার পেট খারাপের কথাটা? এটা তো জানার কথা না, কারণ মায়া জুইকে ছাড়া অন্য কাউকে বলেনি এই কথাটা। তাহলে জুই নিশ্চয় মায়ার কথাটা এই লোককে বলতে যাবে না। তাহলে এই লোক জানলো কিভাবে? মায়ার অন্যমনস্কর মধ্য দিয়েই হঠাৎ অনুভব করলো রিদ খান মায়ার পায়ের কাছে নুয়ে হাত দিচ্ছে। মায়া চমকে উঠে দ্রুত এক কদম পিছিয়ে যেতেই বুঝলো উনি আসলে নুয়ে মায়ার পায়ের কাছ থেকে রিফাতের পানির বোতলটা হাতে নিচ্ছে। বোতল হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্ধেক খাওয়া পানির বোতলটার দিকে। মায়াকে উদ্দেশ্য করে বলল, কি ম্যাডাম, শুকরিয়া আদায় করছিলেন আপনি আমার পরিচিত নন সেজন্য? হৃদের কথায় এবার মায়া চোখ তুলে তাকায়। লোকটা আগেও একবার বলেছিল উনার পরিচিত নয় বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে, কিন্তু কেন? মায়ারা পরিচিত হলে কি এমন হতো বা? এই জন্য পাল্টা প্রশ্নে হৃদ খানকে বলল, না করেনি, কিন্তু এর জন্য শুকরিয়া আদায় করে কি আছে? হৃদ বোতল থেকে দৃষ্টি সরিয়ে তাকালো মায়ার দিকে। বাম হাতে বোতলটা চেপে ডান হাত চালান করলো ওনার পুরুষালী চুলের মাঝে। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সোজা সাপটা উত্তরে বলল, এই যে আপনি ভালো আছেন, প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন আর পানি পান করতে পারছেন বিনা বাধায়, সেজন্য অন্তত শুকরিয়া আদায় করা দরকার। কারণ আপনি আমার কেউ হলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর আপনার মুখের নকশা দুটোই মানচিত্র হয়ে যেত। কথাগুলো শেষ করে ঢিল মেরে বোতলটা পুকুরের পানিতে ফেলে দিল। আর মায়া লোকটার শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসলো। আজব লোকের পাল্লায় পড়েছে তো সব সময়ই মায়াকে এমন গুন্ডামি করে হুমকি দেয় কেন? তার সাথে কিসের এত শত্রুতা মায়ার? এই নিয়ে চতুর্থবারের মতো দেখা মায়াদের। প্রতিবারই এমন হুমকি ধামকি দিয়ে মায়াকে অপমান করছেন লোকটা। আজ হৃদের বাসায় এসেছে মেহমান হয়ে, আজ অন্তত একটু ভালো ব্যবহার করা যেত মায়ার সাথে, অথচ তার কোনো পরিবর্তন নেই। মায়া জড়ানো গলায় বলল, হুমকি দিচ্ছেন? সত্যিটাই বলছে। এবার বেশ জড়তা কাজ করলো মায়ার মাঝে। শীতল হয়ে আসলো মায়ার ভিতর। কি জন্য লোকটা মায়াকে অকারণে অপমানিত করে বেড়ায় তাও জানে না। তবে নেতা সাহেব যে সুবিধার মানুষ না, তার কথাবার্তায় অবগত হয়ে গেল। এখন লোকটার সাথে কথা বাড়ানো মানে নিজের ইজ্জতের আরো একবার ফালুদা বানানো। বলা তো যায় না, কখন না জানি রেগে আবার ফেভারিট ডায়ালগ বলে ওঠে, আউট।
অন্যের বাড়িতে এসে যদি তার বাড়ির থেকে বেরিয়ে যেতে বলে, এর থেকে অপমান দুনিয়াতে মায়ার জন্য দ্বিতীয় কিছু হবে না বলে মনে হলো। এই জন্য নিজের ইজ্জত বাঁচাতে লোকটার সাথে আর কথা বাড়াতে চাইল না। সে যা বলে তাই ঠিক। হৃদ যদি রিফাতকে মায়ার বয়ফ্রেন্ড ভাবে তাহলে সেটাই ঠিক। হৃদের ভুল ভাঙানোর দরকার নেই, বরং ভালোই ভালোই তার সামনে থেকে কেটে পড়াই উচিত মনে করে ভাসা ভাসা চোখে হৃদের দিকে তাকিয়ে মিহিস্বরে বলল, আমি বরং যাই, আমার ভাইয়া অপেক্ষা করছেন। মায়ার কথায় তেমন কিছু বলল না হৃদ, বরং কপাল কুঁচকে মায়ার চোখের দিকে তাকিয়ে রইল। লোকটার হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়া বেশ ইতস্তত বোধ করল। এইভাবে মায়ার চোখে তাকিয়ে কি দেখছে তাও বুঝতে না পেরে দৃষ্টি নত করল মায়া। হালকা নড়ে চড়ে এদিক সেদিক দৃষ্টি ঘুরিয়ে বলল, আমি যাই। তৎক্ষণাৎ হৃদের গম্ভীর কণ্ঠ আসলো মায়ার কানে। লুক এট মি। চমকে হৃদের দিকে তাকালো। হৃদের কথার মানে বুঝতে না পেরে অবুঝ গলায় বলল, জি। তোমার চোখের ওইটা কি? হৃদের কথায় তৎক্ষণাৎ হাত গেল চোখে। ভাবলো হয়তো কিছু চোখের ওপর পড়েছে, এই জন্য হৃদ বলেছে চোখে কি। মায়া নিজের চোখের ওপর আলতো হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো। মায়ার কথায় হৃদ উত্তর না করে চুপ করে রইল। তবে হৃদের তীক্ষ্ণ দৃষ্টি তখনও মায়ার ডান চোখের ভেতরে। তার তীক্ষ্ণ দৃষ্টি অদ্ভুত ঠেকল মায়ার কাছে। মায়া হৃদের দৃষ্টির মাঝে আবারও চোখে হাত বুলিয়ে একই প্রশ্ন করে বলল, কোনটা? আউট। বেশ চমকে উঠল মায়া। আউট মানে? এবার মায়া কি করেছে? হঠাৎ কি হলো হৃদের? অবাক হয়ে বলল, মানে? আই সেইড আউট অফ মাই হোম। এবার বেশ কিছুটা জোরেই হুঙ্কার ছাড়ল মায়ার উদ্দেশ্যে। হৃদের হঠাৎ হুঙ্কার ছাড়া কথায় মুহূর্তে কেঁপে উঠল মায়া। অপমানের ঘোরে চোখের জল গড়ায় তৎক্ষণাৎ। অতি কষ্ট চেপে রাখার অভিজ্ঞতা নেই মায়ার, তাই বৃথা চেষ্টা করে দুহাতে মুখ চেপে ধরল কান্না থামাতে। কিন্তু ততক্ষণে মায়ার হিচকি উঠে যায়। হালকা শরীর নড়ে উঠছিল মায়ার অনবরত হিচকিতে। তারপরও তীব্র কান্নায় জায়গা ছেড়ে চলে যেতে পারছিল না অপমানে লজ্জিত হয়ে। মায়ার হঠাৎ কান্নায় যেন রাগটা আরো বাড়ল হৃদের, তাই দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে মায়ার উদ্দেশ্যে শুধালো, বেয়াদব। কথাটা বলে আর দাঁড়ালো না। যে পথে এসেছিল সেই পথ ধরে ততক্ষণে চলেও গেল তীর মেজাজে। এই লোকটার যত রাগ সব কেন মায়ার জন্য হয় তাও জানে না, আর এখনই বা কেন হঠাৎ করে মায়ার উপর রেগে গেল তাও বুঝলো না। অপমানের ঘোরে ততক্ষণে মায়ার কান্নার বেগটা না চাইতেও যেন আরো বেড়ে গেল। মায়া কিছু না করেও লোকটার কাছ থেকে বেয়াদব ট্যাগ পেল, অথচ লোকটা বারবার মায়াকে অপমান করেও তিনি আদব কায়দার মানুষ, আর মায়া বেয়াদব। সেদিন প্রচণ্ড অপমানে অপমানিত হয়ে রিফাত নিয়ে ফিরেছিল বাসায়। মায়ার সঙ্গে অবশ্য জুই ছিল। আরিফ মায়াদের সাথে আসতে পারেনি, কারণ কোচিংয়ের স্যাররা নাকি কি আলোচনা সভা করবে হৃদ খানের পরিবারের সাথে। এজন্য আরিফ সেদিন বেশ রাতে ফিরেছিল সেখান থেকে। কিন্তু মায়ার কান্নাকাটি দেখে রিফাতকে দিয়ে জুইকে তখনই পাঠিয়ে দিয়েছিল বাসায় মায়ার সাথে। মায়ার হঠাৎ কান্নার কারণটা অবশ্য জানতে চেয়েছিল সবাই। উত্তরে মায়া শুধু পেট ব্যথার কারণ বলে চালিয়ে দিয়েছিল। তখন হৃদ খানের দাদা বাড়ি থেকে আসার সময় হৃদ খানকে আর কোথাও দেখেনি। ইভেন এখনও তার সাথে মায়ার দেখা হয়নি। সেদিনের অপমানের কথা মায়া ভোলেনি, এই জন্য অদৃশ্য অপছন্দের দেয়াল তৈরি হয়েছে হৃদ খানের প্রতি মায়ার। বলতে গেলে প্রচণ্ড অপছন্দে অনীহায় মানুষ হৃদ খান মায়ার জীবনে, এই জন্য তাকে ঘিরে আজকাল মায়ার মধ্যে তিক্ততায় কাজ করে। তাছাড়া সেদিনের পর থেকে হৃদ খানের সাথে মায়ার দেখা হয় না আজ 14 দিন। হৃদের বাড়ি থেকে আসার একদিন পরেই হৃদকে মায়াদের কলেজে গাড়ি নিয়ে ঢুকতে দেখেছিল মায়া। কি কাজে এসেছিল জানে না, তবে চলে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারকে দেখলো সাথে। মায়াকে অবশ্য দেখেনি, কারণ মায়ার ক্লাসে ছিল। দ্বিতীয় তলায় বারান্দায় বান্ধবীর সাথে দাঁড়িয়েছিল বলে হৃদকে দেখতে পেরেছিল।
তবে হৃদকে দেখে মায়া নিজেকে যতটা পারে আড়াল করে রেখেছিল, কারণ মায়ার ছোট মনে বেশ অনীহা জং ধরেছিল হৃদ খানের জন্য, বিশেষ করে লাস্ট যখন হৃদের বাড়ি থেকে মায়াকে অপমান করে বেরিয়ে যেতে বলল তখন থেকেই। এরপর থেকে হৃদ খানকে নিয়ে আর ভাবতে বসেনি মায়া। তবে এসবের মধ্যেও মায়ার অচেনা স্বামীর খোঁজ করছিল মায়া। দুর্ভাগ্যবশত তার খোঁজ আজও পেল না, কারণ হাফেজ সাহেবের নাম্বার এখনো বন্ধ পাচ্ছিল। তাই হতাশায় আজকাল হাফেজ সাহেবকেও কল করা কমিয়ে দিয়েছে, বলতে গেলে একেবারে কল করা হয় না ওনাকে। তবে মনে মনে ঠিক করলো এবার বাড়িতে গেলে বান্ধবীদের নিয়ে আবারও যাবে নরসিংদী হাফেজ সাহেবের বাড়িতে। এবার হাফেজ সাহেব খোঁজ করবে সুমন থেকে। কেন হাফেজ সাহেবের নাম্বারে কল যায় না সেটাও জানতে হবে। তবে এবার হাফেজ সাহেবের খোঁজ একা করবে না, সাথে সুমন নামের ছেলেটির ফোন নাম্বারটাও নিয়ে আসবে। কারণ আজ যদি সুমন নামক ছেলেটির নাম্বারটা বুদ্ধি করে নিয়ে আসতো, তাহলে এখন ফোন করে অবশ্যই জানতে পারতো তার বাবার ফোনে কল যায় না কেন সেটা। আসলে চোর গেলে বুদ্ধি হয়, একটা কথা আছে। ঠিক তেমনই হয়েছে মায়ার বিষয়ে। মায়ারে কেউ বুদ্ধি করে সুমন নামক ছেলেটির নাম্বার নেয়নি। ভাবলো যেখানে হাফেজ সাহেবের নাম্বার আছে সেখানে অযথা সুমনের নাম্বার দিয়ে কি করবে, অথচ এখন বুঝতে পারছে আসলে সবই প্রয়োজন হয়। তখন বোকামি না করলে এখন আবারও যেতে হতো না নরসিংদীতে। এই জন্য আজকাল মায়ার টিফিনের টাকাগুলো না খেয়ে জমিয়ে রাখছে ছোট পার্সে। সবার নরসিংদীর যাতায়াত ভাড়া, দুপুরে খাবার বিল সব টাকা মায়া দিবে বলে। যেহেতু মায়ার প্রয়োজনে সবাই যাবে, সেই জন্য বারবার ওদের পকেটের টাকা কেন খরচ করবে মায়ার জন্য। অবশ্য মায়ার তাদের খরচ বহন করা উচিত, কেউ তো আর রুজি করে না, তাই না?